Welcome back once again into this channel Aspire to Attain. Dance of a Forest. Dance of a Forest is a drama written by Ol Sonyanka এবং এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই নাইজেরিয়া এবং তার সমসাময়িক পরিস্থিতি। বিশেষ করে এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাইজেরিয়ানদের সদ্য পাওয়া স্বাধীনতা এবং তার সঙ্গে কালচার বা ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক। So this drama presents the Nigerian culture and their newly found independence in such a way that most of the people began to take it in a sarcastic way, especially the leaders or the politicians take this drama in a quite sarcastic way because they think that this drama criticizes the entire political system in Nigeria. এই নাটকটি প্রথম পাবলিশ হয়েছিল 1960 সালে এবং এই নাটকটি লেখার জন্য ওল সানিয়াঙ্কা ইংল্যান্ড থেকে ফিরে আসছিল 1959 সালে নাইজেরিয়াতে এবং সেখানকার যে ইয়ারুবা কমিউনিটি ছিল তাদের ফকটেল বা তাদের কালচারের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে তুলেছিল অ্যান্ড দ্যাটস ওয়াই দিস প্রেজেন্ট ড্রামা দ্য ড্যান্স অফ এ ফরেস্ট কেম ইন টু এক্সিস্টেন্স টুডে ইন দিস সিরিজ উই উইল ডিসকাস দ্য ড্রামা দ্য ড্যান্স অফ এ ফরেস্ট but before going into the drama, just have a request. Please subscribe the channel and just share this and press the bell icon to get much more notification from this channel. So without wasting much more time, let's begin the drama, The Dance of a Forest. At the very beginning of this drama, আমরা এই নাটকের একেবারে প্রাথমিক পর্যায়ে দেখতে পাই আরোহী নামে একটি ক্যারেক্টারকে। ইনফ্যাক্ট আরোহী ইজ এ গড অ্যান্ড হু ইজ আ সার্টেন কাইন্ড অফ লেম। আরোহী এক রকমের ভগবান এবং কিছুটা লেম হতে পারে, তার একটা পা নেই অথবা একটু বিকলাঙ্গ টাইপের। এবং এই ক্যারেক্টার প্রথম উপস্থিত হয় স্টেজের মধ্যে এবং সমস্ত অডিয়েন্সকে জানিয়ে দেয় এই নাটকের মূল বিষয়বস্তু সম্পর্কে এবং সঙ্গে সঙ্গে আরোহী পরিচয় করিয়ে দেয় সমস্ত ক্যারেক্টারদের সম্পর্কে হু প্লে আ ভেরি ক্রুশিয়াল রোল ইন দিস ড্রামা অ্যান্ড দেন অল দ্য অডিয়েন্সেস কাম টু নো দ্য ক্যারেক্টার্স ওয়ান বাই ওয়ান। পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে একটা বনভূমি এবং সেই বনভূমির মাঝখানে একটা কবরস্থান রয়েছে, একটা চার্চইয়ার্ডের সামনে একটা গ্রেভইয়ার্ড বা কবরস্থান আছে। সেখান থেকে দুটো ক্যারেক্টারকে উঠে আসতে দেখা যায়, তারা মাটি ভেদ করে ওপরে উঠে আসে। প্রথম যে ওপরে উঠে আসে তার নাম হচ্ছে দ্য ডেড ওম্যান এবং এরপরে যে ক্যারেক্টারটা আসছে তার নাম হচ্ছে ডেড ম্যান। সো আমরা বুঝতেই পারছি যে এই দুটো ক্যারেক্টার আমাদের পার্থিব জগতের নয়, এরা মৃত বা মৃত্যুপুরীর চরিত্র। এদেরকে তুলে আনা হয়েছে এই পার্থিব জগতে এবং তুলে আনার জন্য যে রোল সব থেকে গুরুত্বপূর্ণ পালন করেছেন তার নাম হচ্ছে দ্য ফরেস্ট হেড অর দ্য হেড অফ দ্য ফরেস্ট, যে কিনা ওই বনভূমির ত্রাতা বা বনভূমির প্রধান। সে তুলে আনে এবং সে পারমিশন দেয় আরোহীকে যে এই দুটো ক্যারেক্টারকে মর্তে নিয়ে আসার জন্য। দে ওয়ার কোয়াইট রেস্টলেস, তারা খুব অসহায় ছিল অ্যান্ড দে ওয়ার রেস্টলেস বিকজ সাম of the operations were inflicted on them in such a way that they are not getting any kind of rest, any kind of consolation in their life after death. So therefore, so it was decided that both the characters will be taken into this mundane existence. And এটা এমন নয় যে ওই দুটো ক্যারেক্টারকে হঠাৎ করে এই পৃথিবীতে আনা হলো। এই পৃথিবীতে আনবার জন্য ইয়ারুবা কালচারের একটা ধার্মিক ঐতিহ্য এর সঙ্গে জড়িত আছে। ইয়ারুবার কমিউনিটি মানুষেরা ঠিক করেছিল যে তারা বনের মধ্যে গিয়ে ড্যান্স করবে এবং সেই ড্যান্সের মাধ্যমে তারা ডেকে আনবে ওদের বিখ্যাত পূর্বপুরুষদের আত্মাকে। দে উইল কল দেয়ার ইলাস্ট্রিয়াস প্রিডিসেসর্স বাই ড্যান্সিং ইন দ্য ফরেস্ট। Whenever all the community were dancing in the forest to welcome their predecessors, then it became quite propitious for the head of the forest to call the two characters into the stage. So that's why these two characters
transcend their barrier and come into this mortal existence, into this mundane existence. The dead woman, as she appears on the stage, seems to all the audience that she was pregnant, and on the other hand, the dead man is fat and quite bloated. In fact, uh, he is wearing traditional warrior clothing. সো এখান থেকে খুব স্পষ্ট যে ডেডম্যান হচ্ছে একজন সৈনিক ছিল তার আগের জীবনে, এবং ডেড ওমেন প্রেগন্যান্ট, এবং তারা দুজনেই স্টেজের মধ্যে ঘোরাঘুরি করে, এবং সেই সময় অ্যাডেনেবি একজন ক্যারেক্টার সে উপস্থিত হয়। তখন সেই ডেডম্যান তাকে জিজ্ঞাসা করে সাহায্যের জন্য, এবং তাকে শোনাতে চায় তার অতীত জন্মের গল্প, অতীত জন্মে তার প্রতি কী রকমের দুর্ব্যবহার করা হয়েছিল সেই গল্প। কিন্তু সেই অ্যাডেনেবি সে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবং সেই সময়ে এই ডেড ওম্যান এবং ডেড ম্যান তারা খুব হতভম্ব হয়ে যায়, এবং তারা ভাবে এই পৃথিবীর মধ্যে এমন কেউ নেই যে তাদের প্রতি দৃষ্টিপাত করবে এবং তাদের যে ইস্যু বা কেসটাকে নিয়ে একটু আলোচনা করবে। এর ঠিক পরেই আমরা দেখতে পাই স্টেজের মধ্যে আসে আরেকজন নতুন ক্যারেক্টার, তার নাম ডেমোকি। ডেমোকি হচ্ছে একজন ক্যারেক্টার যে হচ্ছে কার্ভার, যে স্পেশালি বিভিন্ন কাঠ বা গাছ কেটে স্থাপত্য বা শিল্প তৈরি করে। তো সেই রকমের একজন ক্যারেক্টার ডেমোকে উপস্থিত হয়, এবং তাকেও ওই দুজন ক্যারেক্টার ডেডম্যান এবং ডেড ওম্যান ওদের গল্প বলতে চায়, কিন্তু সে কোনো মতেই শুনতে চায় না। ডেমোকে সেজ দ্যাট হি ওয়াজ কোয়াইট বিজি ম্যান, and so therefore he will not be able to hear the case of both the characters. ডেড ওমেন বারবার ধরে ডেমোকিকে বলার চেষ্টা করে যে একদা কোনো একটা সময়ে সে এই জায়গাতে বসবাস করত, এবং তার প্রতি কী রকমের অন্যায় অত্যাচার হয়েছিল সে গল্প সে শোনাতে চায়। বাট ডেমোকে ওয়াজ নট অ্যাট অল উইলিং টু হিয়ার দ্য স্টোরি অফ দেম। রাদার he clearly says that he is quite busy, and therefore he is hurrying to go home, and then he leaves the stage. এরপরে আরেকটা ক্যারেক্টার যার নাম হচ্ছে রোলা। রোলা সেখানে উপস্থিত হয় এবং সে খুব সিডাকটিভ। তো তার আচার আচরণ, তার ব্যবহার এবং তার ফিজিক্যাল গ্লিটার দেখে মনে হবে সে খুব সেক্সুয়ালি এক্সাইটেড। এবং সেই ক্যারেক্টার রোলা যখন উপস্থিত হয় তখন তাকে ডেডম্যান তাকে তার কেসটা সম্পর্কে বলতে চায়, এবং প্রাথমিক পর্যায়ে রোলা কিছুটা আগ্রহ দেখায়, এবং যখন এই ডেডম্যান তার মাথা খুলে তার ছাতির সামনে নিয়ে আসে এবং সে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে রোলা আর কোনোভাবেই তাদেরকে সাহায্য করতে উদ্যত হয়নি, এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এমত অবস্থায় দ্য ডেড ওম্যান says that no one is at all willing to recognize them or help them. সে বারবার ধরে চিৎকার করে বলতেই থাকে যে কেউ এই পৃথিবীর মধ্যে কেউ নেই যে তাদের কথাগুলো শুনবে এবং তাদের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছিল সেগুলোর একটা সুবিচার করবে। এরপর আমরা দেখতে পাই যে দেয়ার ওয়াজ এ সেলিব্রেশন টু ওয়েলকাম দ্য ডেড ইনটু দ্য ফরেস্ট, অ্যান্ড দেয়ারফর দেয়ার ওয়াজ এ গান শট. At this, the dead man and the dead woman become quite startled and they leave the stage. তারপরেই উপস্থিত হয় স্টেজের মধ্যে রোলা, অ্যাডিনেবি, ওবানেজি এবং ডেমোকে, এই চারটে ক্যারেক্টার উপস্থিত হয়। একটু বলে রাখা এখানে ভালো যে আমরা ইতিমধ্যে রোলা সম্পর্কে পড়েছি, অ্যাডিনেবি সম্পর্কেও পড়েছি, ডেমোকে সম্পর্কেও আমরা জেনেছি একটু। কিন্তু ওবানেজি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে এই গল্পের মধ্যে হেড অফ দ্য ফরেস্ট হিসাবে উপস্থিত, এমনকি সে নিজে ওবানেজি হিসাবে একজন পার্থিব ক্যারেক্টার হিসাবে গল্পের মধ্যে উপস্থিত। সুতরাং এখানে আমরা দেখতে পাই এই চারটে ক্যারেক্টারকে উপস্থিত হতে স্টেজের মধ্যে, এবং তারা কথাবার্তা বলে ওদের দৈনন্দিন জীবন সম্পর্কে। ইনফ্যাক্ট এখানে একটা কথা মাথায় রাখা উচিত যে
হেড অফ দ্য ফরেস্ট এই ৪ টে ক্যারেক্টারকে বেছে নিয়েছে কারণ এরা কিন্তু ওই ডেড ম্যান এবং ডেড ওমেনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আগের জন্মে দ্য ডেড ওমেন এবং দ্য ডেড ম্যানের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছিল তার সাক্ষী বা তার জন্য রোলা, অ্যাডিনেবি এবং ডেমোকে এরা অনেকটাই দায়ী। সেই জন্য এই ৪ টে ক্যারেক্টারকে এখানে উপস্থিত করা হয়েছে। রোলা সবাইকে জানায় যে সে তার সাংসারিক জীবনে খুব ব্যতিব্যস্ত, সে আর কোনোভাবেই থাকতে পারছে না, তার ভালোই লাগছে না। আর ঠিক সেই সময়ে অ্যাডি নেবি, যে কিনা একজন স্কাল্পচার, যে কিনা খুব ভালো ছবি আঁকতে পারে, বিভিন্ন বা খোদাই করে ছবি আঁকতে পারে, সেও বলছে যে প্রপার ফ্যামিলি লাইফ সব থেকে ভালো হবে যদি তার মধ্যে প্রাইভেসি থাকে। এবং তারা এই সমস্ত বিষয় নিয়ে তারা ডিসকাস করতে থাকে এবং তারা একটা গাছের নিচে বসে এই সমস্ত কথাবার্তা চালিয়ে যায়। ওদের পারিপার্শ্বিক কথাবার্তা এই প্রসঙ্গে তুলে ধরা হয় এই গল্পের মাধ্যমে, এই নাটকের মাধ্যমে। কথা প্রসঙ্গে ডেমোকে জানায় যে সে একটি কাঠ কেটে খুব সুন্দর স্কাল্পচার তৈরি করছে, যাকে টোটেম বলা হয়। টোটেম হচ্ছে একটা কাঠের তৈরি মূর্তি বিশিষ্ট একটা কাঠের খণ্ড, যেখানে নাইজেরিয়ানরা বিশেষ করে ইয়ারুবা কমিউনিটি লোকেরা বিশ্বাস করে যে এটাই হচ্ছে তাদের ভগবানের প্রতিকৃতি। তো ডেমোকে এই রকমের একটি প্রতিকৃতি তৈরি করছে এবং সে সবাইকে জানায় সে খুব ভালো শিল্পী একজন। তখন ওবানেজি তাকে জিজ্ঞাসা করে যে কেন সে তবে এখানে চলে আসছে, কেনই বা সে ওই যে সমস্ত কমিউনিটি এখনো পর্যন্ত ড্যান্স করছে ওদের আত্মাগুলোকে ডাকার জন্য, ওদের পূর্বপুরুষদের আত্মাগুলোকে ডাকার জন্য কেনই বা সে সেখানে যাচ্ছে না। তখন ডেমোকে বলে তার এসব ভালো লাগে না, সে কোনোভাবেই কিন্তু মানুষের সংস্পর্শ আহ, পছন্দ করে না, সে কোনো গ্যাদারিং পছন্দ করে না। এমতো অবস্থায় অ্যাডেনেবি ডেমোকে বলে যে তার উচিত হচ্ছে তার প্রাচীন ঐতিহ্যের সঙ্গে লেগে থাকা, তার প্রাচীন ঐতিহ্যকে সম্মান করা, ভালোবাসা। তখন অ্যাডেনেবি খুব রেগে যায় এবং সে বলে যে তার প্রাচীন ঐতিহ্যের প্রতি তার উইক হার্ট, তার অনেকটা দুর্বলতা আছে, সে কোনোভাবেই সেগুলোকে সহ্য করতে পারে না, সে কোনোভাবে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারছে না। যখন এই ৪ জন ক্যারেক্টার কথাবার্তা বলছে তখন সেখানে উপস্থিত হয় দ্য ডেড ওমেন এবং দ্য ডেড ম্যান। এবং হোয়েনেভার দিস টু ক্যারেক্টার্স এন্টার দ্য স্টেজ, all the four characters leave the stage because they don't want to hear from them their story of the past life. এরপরে আমরা দেখতে পাই আরোহী প্রবেশ করে স্টেজের মধ্যে এবং সেখানে মিউরেটি নামে একটি ক্যারেক্টার আছে যে হচ্ছে গাছের শয়তান। এবং এই নাটকের মধ্যে ট্রি ডেমন এই কথা বারবার ধরে উল্লেখ করা হয়েছে, তার মানে ধরেই নিতে পারি সে গাছের মধ্যে বাস করে এবং একজন গাছের ডেমন। এবং সে গাছ থেকে প্রায় নামতে চাইছিল, কিন্তু আরনি তার গাছে আঘাত করে এবং তাকে খুব যন্ত্রণা দেয়। তখন আরনি তাকে জিজ্ঞাসা করে যে সে যেন গাছ থেকে না নামে, কারণ আজকে তাকে প্রয়োজন হবে অনেক কাজের জন্য। এমনকি আরনি তাকে বলে যে আজকে আহ, ওই সমস্ত মৃত মানুষদের আত্মাকে ওয়েলকাম করার জন্য যে ড্যান্স হবে, দ্য ড্যান্স ইন দ্য ফরেস্ট, সেই সেলিব্রেশনে মিউরেটিকে খুব কাজে লাগবে, তাই তাকে গাছ থেকে কোনোভাবেই নামতে না বলে। তখন মিউরেটি বলে যে আমি থাকবোই বা এখানে কি করে, কারণ ইতিমধ্যে একটা মিসচিভাস ক্যারেক্টার, একটা মিসচিভাস প্রেতাত্মা বা সোল, যার নাম হচ্ছে ইসুওরো, সে সেখানে আসছে এবং বারবার ধরে গাছের মধ্যে আঘাত করছে, ফলে তার পক্ষে সেখানে থাকা সম্ভব হচ্ছে না। তখন এই মিউরেটি আরও বলে যে বনের মধ্যে 4টে মর্টাল হিউম্যান বিংকে দেখতে পাওয়া গেছে যারা কিনা ওদের কমিউনিটি থেকে অনেকটা দূরে চলে আসছে এবং তারা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং এই কথা শুনে আরনে অনেকটা খুব উদ্বিগ্ন হয়ে যায় এবং সে মিউরেটিকে বলে যে সে কি ওই দুটো ডেড কাপলকে দেখেছে, অর্থাৎ দ্য ডেড ওম্যান অ্যান্ড দ্য ডেড ম্যানকে কি সে দেখেছে। এবং বলে, মিউরেটি অ্যান্সার্স দ্যাট হি হ্যাজ নট সিন দ্য ডেড কাপল স্টিল নাও।
এদের মধ্যে কথাবার্তা চলতেই থাকে এবং কথা প্রসঙ্গে মিউরেটি আরনিকে বলে যে ইয়ারোবা কমিউনিটির অধিকাংশ মানুষজন মর্টাল হিউম্যান বিং, তারা সত্যিই কিন্তু খুব রেগে আছে। কারণ আরনি এমন কিছু আত্মাকে, এমন দুটো আত্মাকে পাঠিয়েছে যারা হচ্ছে অ্যাকিউজার, যারা শুধুমাত্র অভিযোগ করে। কিন্তু কমিউনিটি লোকেরা তারা চেয়েছিল ইলাস্ট্রিয়াস অ্যানসেস্টরদের। সুতরাং এই অবস্থা তাদের চাওয়া বা পাওয়া পূরণ না হওয়ার জন্য তারা অনেকাংশেই রেগে আছে। তখন আরনি মিউরেটিকে জিজ্ঞাসা করে যে সে কি কারভার, অর্থাৎ যারা স্থাপত্য বা ভাস্কর্য শিল্প আঁকে, ওদের যে ভগবান ওগুন, তাকে কি দেখেছে? তখন মিউরেটি বলে যে না। তখন আরনি মিউরেটিকে জানায় যে যে চারজন ক্যারেক্টার এই বনের মধ্যে ঘুরে বেরিয়েছে, ওদের মধ্যে কিন্তু একজন আছে কিন্তু এই রকমের কারভার, যে কিনা কাঠ কেটে স্থাপত্য বা ভাস্কর্য তৈরি করে। সুতরাং যা হোক না কেন পরবর্তী পর্যায়ে যে কোনো মতেই ওগুন এই বিষয়ে ইন্টারফিয়ার না করে, যা হবে হোক, কিন্তু সে চাইছে না ওগুন যেন এই বিষয়ে ইন্টারফিয়ার করে। এরপর আরনি সেখান থেকে চলে যায় এবং কিছু সময় পরে সেখানে উপস্থিত হয় ওগুন। ওগুন ইতিমধ্যেই আমরা পড়েছি যে সে হচ্ছে গড অফ দ্য কারভার। সে উপস্থিত হয় এবং সে জিজ্ঞাসা করে মিউরেটিকে, ইফ ইজ দেয়ার এনি পারসন নেমড ডেমোকে অ্যামং দ্য ফোর মর্টালস, যে ওই চারজন মানুষের মধ্যে সেখানে ডেমোকে নামে কেউ কি আছে? তখন মিউরেটি জানায় যে সে কিছুই জানে না, কাদের নাম কি। তখন মিউরেটি জানায় যে সেখানে ডেমোকি নামে একজন ক্যারেক্টার রয়েছে যে কিনা কার্ভ করে, যে কাঠ বা গাছ কেটে বিভিন্ন খোদাই করে শিল্প ভাস্কর্য তৈরি করে। আর নেক্সট আমরা দেখতে পাই যে ডেমোকি, ওবানেজি, অ্যাডেনেবি এবং রোলা, এই চারজন ক্যারেক্টার পুনরায় আবার অন স্টেজের মধ্যে আসে এবং তারা ডিসকাস করে অ্যাবাউট দ্য সার্কামস্ট্যান্সেস অর কন্ডিশনস অফ দ্য ডেড ওমেন and the dead man through which they went in their previous life. তাদের কথা প্রসঙ্গে তাদের যে কৃষ্টি বা কালচার সেগুলো উঠে আসে এবং সেই সঙ্গে সঙ্গে সেখানকার যে করাপশান পলিটিক্যাল সিস্টেম সেটা উঠে আসে। কথা প্রসঙ্গে ওবানেজি বলে যে সে হচ্ছে একজন হাই আপ ক্লার্ক অ্যান্ড হি নোজ মেনি থিং ইন দ্য নেশন সিক্রেট। সো this means that he knows many secret things that are happening around him and these are really disastrous for the common being, for the common human being. সে আরও বলে যে গতকাল একজন অফিসারকে সে দেখেছিল যে কিনা ঘুষ নিয়েছিল এবং দে পাইল 70 প্যাসেঞ্জার্স ইনটু লরি দ্যাট কুড অনলি টেক 40 প্যাসেঞ্জার। এবং তারা অনুমতি দিয়েছিল যে একটা লরির মধ্যে 70টা প্যাসেঞ্জারকে তুলতে, যদিও যদিও সেই লরিটির বহন ক্ষমতা ছিল মাত্র 40 জন প্যাসেঞ্জার। এবং ফাইনালি দেখা যায় যে সেখানে আগুন ধরে যায় এবং 65 জন লোক মারা গিয়েছিল। ওবানেজি এই সমস্ত কথাগুলো বলে এবং এর মাধ্যমে নাইজেরিয়ার যে করাপ্ট গভর্নমেন্ট বা করাপ্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, তার চিত্রটা খুব ভালোভাবে তুলে ধরেন ওল সোনিয়াঙ্কা তার বক্তব্যের মাধ্যমে। As the play progresses forward, we are taken back into the time of the court of Mata Kharibu, and there we learn that the dead man is actually the soldier who was once very active in the reign of Mata Kharibu. এবং এই কোর্টের মধ্যে আমরা আরও অন্যান্য ক্যারেক্টারগুলোকে দেখতে পাই এবং তারা প্রত্যেকেই খুব রেসপন্সিবল ছিল এই সোলজারের মৃত্যুর জন্য। এই মাতা খারিবুর কোর্টের মধ্যে আমরা দেখতে পাই ম্যাডাম টর্টোয়েসকে, যে কিনা প্রকৃতপক্ষে বর্তমান সময়ে রোলা নামে ক্যারেক্টারের উপস্থাপক। একই সঙ্গে আমরা দেখতে পাই অ্যাডেনেবিকে, যে কিনা একজন হিস্টোরিয়ান ছিল সেই সময়ে। বিশেষ করে মাতা খারিবুর যে সমস্ত তথ্য বা যে সমস্ত কাজকর্ম ছিল সেই কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব লিখে রাখতো অ্যাডেনেবি। এবং আমরা আরও দেখতে পাই অ্যাগবেরোকে, সে ছিল একটা ক্যারেক্টার যে কিনা ভবিষ্যৎবাণী করতে পারতো। আমরা একই সঙ্গে দেখতে পাই ডেমোকেকে, এবং ডেমোকে ওয়াজ আ পোয়েট ইন দ্য কোর্ট অফ মাতা খারিবু। সো দিজ অল ক্যারেক্টার্স আর সিন ইন দ্য
court of Mata Kharibu, and they are quite responsible for the torture, for the inhuman torture that the dead soldier has gone through. এই কোটের মধ্যে দেখা যায় যে অ্যাডেনেবি এবং ডেমোকে ইয়ং সোলজারকে বলে যে তুমি যুদ্ধ করতে যাও, কারণ তোমাদের রাজ্যের যিনি রাজা মাতা খারিবু তার সম্মান নিয়ে খুব ছেলেখেলা করা হচ্ছে, কারণ খারিবুর রাজ্যে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। দেন দেয়ার অ্যাপিয়ার্স এ পলিটিক্যাল ক্রাইসিস ইন হুইচ মাতা খারিবু গটস ইনভলভড উইথ অ্যানাদার লিডার অফ দ্য ট্রাইব। মাতা খারিবু সেই সময় জোর করে দখল করে নিয়ে আসে ম্যাডাম টর্টয়েসকে, এবং ফলে এই যুদ্ধের সূত্রপাত। এবং মাতা খারিবু তখন এই সোলজারকে বলে যে তুমি যুদ্ধ করতে চলো, কারণ তুমি কারিবুর যে সমস্ত সৈনিক ছিল তাদের নেতৃত্ব দিতে, অতএব তোমার পক্ষে এখন যুদ্ধ করতে যাওয়া সমীচীন। তখন সেই সৈনিকটি যুদ্ধে যেতে প্রস্তুত ছিল না। এমনকি অ্যাডেনেবি আর একবেরোকে আর ডেমোকে বারবার ধরে এই সৈনিককে কোয়ার্স করে, এই সৈনিককে বাধ্য করে টু গো ইন টু দ্য ব্যাটেল ফিল্ড টু ফাইট ফর মাতা খারিবু। বাট ইনস্পাইট অফ দেয়ার কোয়ার্সিয়ন, ইনস্পাইট অফ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্পট, the young soldier was unwilling to go into the battlefield. So as a result, he faces the grim consequences of his life. ফাইনালি আমরা দেখতে পাই যে এই কোর্টের মধ্যেই তাকে রাজা মাতা খারিবু মারতে উদ্যত হয়, এবং ঠিক হয় যে তাকে মেরেই ফেলা হবে, কিন্তু তৎক্ষণাৎ অ্যাডেনেবি উপস্থিত হয় এবং ডেমোকে উপস্থিত হয়, এবং তারা প্রত্যেকে মাতা খারিবুকে বোঝায় যে যদি এই অবস্থায় এই সৈনিককে মেরে দেওয়া হয় তবে কিন্তু সত্যি এটা খুব দুর্ভাগ্যজনক হবে এবং অন্যান্য লোকেরা এটাকে খারাপভাবে নেবে। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে দে উইল ক্যাস্ট্রেট দ্য ইয়ং সোলজার অ্যান্ড সেল হিম টু অ্যানাদার স্লেভ ডিলার। And when the news of the castration and the selling of the young soldier reaches his wife, then his wife, who was actually then pregnant, comes into the court and appeals the king Mata Karibu to save his husband, but they pay no attention to the appeal of the wife. আমরা কেউ অ্যাকচুয়ালি জানি না যে whether the soldier's wife were killed or not, but from the part where the dead soldier and the dead woman were conversing with each other, we come to realize that actually she has also faced the grim reality of his life. That means that এমন হতেও পারে যে ওই তার স্ত্রীকে মারা হয়েছিল, যদিও স্পষ্ট করে কোথাও বলা নেই। এরপর হঠাৎ করে আমরা দেখতে পাই শিফট অফ দ্য সিন, অর্থাৎ একেবারে অতীতকাল থেকে আমাদেরকে পুনরায় আবার বর্তমানকালে নিয়ে আসা হয়, এবং যে বনের মধ্যে ওই সমস্ত কমিউনিটির লোকেরা ড্যান্স করছিল তাদের পূর্বপুরুষদের আমন্ত্রণ করার জন্য, তার পূর্বপুরুষদের আত্মাকে আমন্ত্রণ করার জন্য সেই বনে হঠাৎ করে আগুন লেগে যায়, এবং এর ফলে দ্য ফরেস্ট হেড যিনি ছিলেন তিনি খুব রেগে যান এবং বিরক্ত হয়ে যান। এমনকি ফাইনালি প্রত্যেকটা ক্যারেক্টার সেখান থেকে পালিয়ে যায়। সবার লাস্টে আমরা দেখতে পাই যে অলমোস্ট অল দ্য ক্যারেক্টার্স লিভ দ্য স্টেজ অ্যান্ড এগেন দে অ্যাপিয়ার অন দ্য স্টেজ টু ডিসকাস হোয়াট দে হ্যাভ লার্নড ফ্রম দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস। So this is the final ending of the drama. Hope you have enjoyed this drama, and though it's a quite critical one, till I have tried my best to express it in a simple term. So if you like it, please subscribe and share this channel. Thank you all of you once again.